একদিকে করোনার সংকটের সর্বোচ্চ ঝুঁকি, অন্যদিকে হটস্পট ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর থেকে ঢাকা ছাড়া মানুষের ঢল। আমরা দেখেছি গতকালকে প্রায় কয়েক লাখ মানুষ ঢাকা শহর ছেড়েছে। আজকেও তারা ঢাকা শহর থেকে চলে যাওয়ার জন্য প্রত্যেকটি নৌঘাটে অবস্থান নিয়েছিল। শেষ পর্যন্ত পুলিশি বাধার মুখে তারা অনেকেই ঢাকা থেকে অন্য জায়গায় যেতে পারেননি। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এরকম যে করোনা সংকটে যে সর্বোচ্চ সংক্রমণের সময় আমরা লকডাউন শিথিল করেছি অর্থনীতির দোহাই দিয়ে, কিন্তু দোকানপাট যেখানে চলছে সেখানে কিন্তু সামাজিক শারীরিক দূরত্ব মানার কোনো রকম কোনো বালাই নেই। এর বাইরে দেখেছি গতকালকে এবং আজকে নৌঘাটগুলোতে বা ঢাকা থেকে মানুষ যখন বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, লাখ লাখ হাজার হাজার মানুষ কোনো রকম শারীরিক সুরক্ষা নিয়ে তারা সেখানে অবস্থান করছে না। আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন তাদেরকে নিবৃত্ত করার জন্য, কিন্তু তারা কোনোভাবেই মানছেন না। এখানে দুটি ভিন্ন বাস্তবতা আছে। একটি হচ্ছে যে সর্বোচ্চ সংক্রমণের মধ্যে এই যে আসলে সবাই একসঙ্গে ঢাকা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা পুরো দেশকে ঝুঁকিপূর্ণ করছে কিনা সেটি একটি প্রশ্ন, এবং তার পাশাপাশি আমরা আসলে কোনো ক্ষেত্রেই কোনো ব্যবস্থাপনাকে সঠিক ব্যবস্থাপনার মধ্যে আনতে পারলাম না এতদিনেও। আমরা কি সেটা চাচ্ছি না, নাকি এটা রাষ্ট্রীয় কৌশলের একটি অংশ? এই সমস্ত বিষয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আজকে আমাদের আলোচনার বিষয় করোনার যুদ্ধ, চারিদিকে আসা যাওয়া জনস্রোত কেন। শারীরিক দূরত্বের কথা মাথায় রেখে আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন প্রত্যেকেই স্ব অবস্থান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন। প্রথমে তাদের সঙ্গে আপনাদেরকে আলাপ করাতে চাই। আমাদের সঙ্গে আছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে আকবর, সাবেক মহাপরিচালক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর এবং নিরাপত্তা বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন ডাক্তার মোস্তাক হোসেন, উপদেষ্টা আইইডিসিআর। আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর সাদেক হালিম, ডিন সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে আছেন ডক্টর তৌফিক জোয়ারদার, জনস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। যারা টিভি সেটের সামনে আছেন তারা তো আমাদের সঙ্গে আছেনই, তারা চাইলে নিউজ 24 যে নাম্বারটি কিছুক্ষণের মধ্যে দিবে আপনাদের জন্য, সেই নাম্বারে আপনারা ফোন করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, প্রশ্ন তর্ক যুক্ত উপস্থাপন করতে পারেন। যারা এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে আছেন তারা চাইলে আমাদের সঙ্গে ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, নিউজ 24 এর ভেরিফাইড ফেসবুক পেজে। তার সঙ্গে সঙ্গে আমরা ইউটিউবেও আছি। আমরা কথা বলতে চাই এই করোনা যুদ্ধের সময় এত জনস্রোত ঢাকা থেকে বেরিয়ে গেলে এই বাংলাদেশকে নিরাপদ থাকবে কিনা। প্রথমে শুরু করতে চাই ডাক্তার মোস্তাক আপনাকে দিয়ে। আসলে আমরা আপনার কাছ থেকে শুনেছি বা স্বাস্থ্য বিশেষজ্ঞ প্রত্যেকেই বলার চেষ্টা করেছেন যে আমরা আসলে প্রত্যেকটি ধাপে ধাপে মানুষকে আইন মানানোর জন্য যে কৌশলগুলো নিয়েছিলাম সব কৌশলই কিন্তু শেষ পর্যন্ত আমরা আসলে খুব একটা বাস্তবায়ন করতে পারিনি। সব শেষ এই সংকটের মধ্যে ঈদ এসেছে, ঈদ উদযাপন করতে মানুষ বাড়ি যাচ্ছে, তারা বলছেন এর মধ্যে আসলে ঈদই কিভাবে যৌক্তিক, তার পাশাপাশি আসলে এই মানুষগুলোকে আমরা আটকে রাখতে পারলাম না কেন, সেই বাস্তবতা আসলে আমাদের কোন দিকে নিয়ে যেতে পারে? ডাক্তার মোস্তাক। ধন্যবাদ। ঠিকই বলেছেন। আমাদের প্রথমে একটা আমি বলবো যে ভুল হয়ে গেছে যে ঈদের কেনাকাটায় কথাটি বলা। আমাদের এটা ঠিক যে বেশ 26শে মার্চ থেকে 26শে এপ্রিল 1 মাস, মে মাস আসছে। অনেক জরুরি কাজ, মানুষের জীবন জীবিকার জন্য অনেক জরুরি বিষয়গুলো বন্ধ আছে। সেগুলো হয়তো কোনোটি খোলার বিষয় ছিল, এবং পর্যায়ক্রমে যদি স্বাস্থ্য ব্যবস্থা বহাল থাকে আরো কিছু প্রতিষ্ঠান খোলা ছিল। মানুষের দৈনন্দিন জরুরি অর্থনৈতিক এবং সামাজিক কাজের কারণে অনেকগুলো প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ রাখা আসলে খুব মুশকিল। কিন্তু যখন বলা হলো যে অর্থনীতির কথা, বলা হলো ঈদের কথা, তখনই কিন্তু বাঁধটা ভেঙে গেল। এবং প্রত্যেকটা মানুষই কষ্টে আছে, শুধুমাত্র প্রান্তিক জনগোষ্ঠী নয়, যারা মধ্যবিত্ত, এমনকি যারা উচ্চবিত্ত, তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ আছে। যদি এটা বন্ধ থাকে তাহলে তার কর্মচারীদের বেতন দেবেন কিভাবে? আর যারা দিন তাদের কথা তো আছেই। সেক্ষেত্রে এই বিষয়টি যদি আমরা বলা হতো যে পর্যায়ক্রমে এই প্রতিষ্ঠানগুলো খুলবে, আমরা দেখব এগুলো যদি সফলভাবে সংক্রমণকে নিয়ন্ত্রণ করতে পারবে তাহলে দ্বিতীয় ধাপে এগুলো খুলবে। এবং কোনো প্রতিষ্ঠান খোলার আগে আমরা কোয়ারেন্টাইন করতে বলেছিলাম, বা সেই সমস্ত এলাকাগুলোকে একটা কন্টেনমেন্ট জোনে করা, কোনোটাই মানা হলো না। এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে কোনোভাবেই জিজ্ঞেস করা হলো না। এবং কোনো টক শোতে কোনো ব্যক্তি এসে বললেন স্বাস্থ্য মন্ত্রণালয়কে জিজ্ঞেস করার প্রয়োজন নেই, আমরা তাদের উপর আস্থা নেই। কারা বলেছে? যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত বা যাদের কাছে হয়তো তাদের কথাবার্তা বুঝে, তারা মুখে কেউ অস্বীকার করবেন না, কেউ জনগণের প্রতি উদাসীন, কিন্তু তাদের কথাবার্তায় বোঝা গেছে যে তার যে নিজেদের যে সমস্যা সেটাই বড়। স্বাস্থ্য মন্ত্রণালয়কে বললে তারা না করবে, কাজে সেগুলোকেও দরকার নেই। তারা স্বাস্থ্য মন্ত্রণালয়কে এড়িয়ে গিয়ে কর্তৃপক্ষ যারা এগুলো এইসব বিষয় খুলবার বিষয়ে কার্যকরী তাদেরকে তারা বলেছে। ফলে হয়েছে দেখুন, ঢাকা শহরে আমাদের ঘনীভূত মহামারী বাড়ছে। আমরা প্রথমত বিশেষ করে আমি বলেছি বারবার, আমাদের বাংলাদেশের যে মহামারীর ধরনটা পৃথিবীর অধিকাংশ দেশের মতোই, শীর্ষ 10-12টি দেশ বাদে যেখানে ঘনীভূত মহামারী হয়েছে 10-12টি দেশে, ইউরোপ, আমেরিকা এবং চীনে, আমাদের পাশে ভারত, শ্রীলঙ্কা কিংবা থাইল্যান্ড, কম্বোডিয়া, সেখানে কিন্তু
আহ, বিভিন্ন ক্লাস্টারের মধ্যে সংক্রমণটা হঠাৎ করে এক জায়গায় হাজার হাজার লোক আক্রান্ত হয়ে যাচ্ছে না, হ্যাঁ, হঠাৎ করে একটি শহরে লক্ষ লক্ষ লোক আক্রান্ত হয়ে যাচ্ছে না, সে এই হঠাৎ করে অনেক বেশি সংক্রমিত হলে কিন্তু সেখানে মৃত্যুর সংখ্যাটা বাড়ে। আজকে ঢাকা শহরে, গাজীপুরে, নারায়ণগঞ্জে, এখন কি চট্টগ্রামে দেখা যাচ্ছে যে এই ঘনীভূত মহামারী এক জায়গায় অনেক লোক আক্রান্ত হচ্ছে এবং তার সাথে সেই আনুপাতিক হারে মৃত্যুর সংখ্যা কিন্তু আমরা দেখছি। যদিও এই উপমহাদেশের মধ্যে আমার ভারত এবং পাকিস্তানের চাইতে আমাদের মৃত্যু হার কম, কিন্তু আমাদের এখানে আত্মতৃপ্তির কোনো অবকাশ নেই। আগামীকালে মৃত্যু হারটা লাভ দিয়ে বেড়ে যেতে পারে। না ডাক্তার মোস্তাক, আসলে এই যে ঘনীভূত মহামারী যেখানে সংক্রমিত হয়েছে সেখান থেকে যখন লোক সারা দেশে ছড়িয়ে পড়ে, তখন আমাদের যে সমস্ত জায়গাগুলো এখনো গ্রিন আছে বা যেখানে সংক্রমণ সেই মাত্রায় ছড়ায়নি, সেটি তো আসলে সংক্রমিত হওয়ার শঙ্কার মধ্যে পড়ে। আপনি ঠিকই বলেছেন, এখনো আমাদের গ্রামাঞ্চলে, শহরাঞ্চলের বাইরে এভাবে ঘনীভূত ভাবে সংক্রমণটা নেই। সেখানে এখনো ক্লাস্টার ভিত্তি, হয়তো একটা ক্লাস্টারে 2 জন আছে, 3 জন আছে, বা একটা গ্রামে একটা পরিবার আছে, সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব যদি শহর থেকে যাচ্ছেন। এখন যারা শহর থেকে গ্রামে যাচ্ছেন, আমি অনুরোধ করব তার আত্মীয় স্বজন, তার পরিবার এবং স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, তাদেরকে যেন কোয়ারেন্টিনে রাখা হয়। কোয়ারেন্টিনে রাখা, গ্রামাঞ্চলে কোয়ারেন্টিনে রাখলেও কিন্তু সংক্রমণটা নিয়ন্ত্রণ করা সম্ভব। এবং ঈদের কোন রকম যে জমায়েত, সেই যে কোনোভাবে না হয়, ঈদের জন্য যে সামাজিক ভাবে যে মেলামেশা, সেটা কোনোভাবেই না হয়। তারা যেন ডাক্তার মোস্তাক, আপনার কাছে আমি আসছি, আপনার কাছে দুটি শব্দ আমার নিলাম, সেটি হচ্ছে যে আমরা সব জায়গাতেই ভুল করছি, আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা আসলে সমন্বয়টি করতে পারলাম না। ডক্টর সাদেকা হালিম, আপনার কাছে একটু আসতে চাই। আসলে আমরা খুব সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করছি আসলে, কিন্তু বাস্তবায়নটি আমরা করতে পারছি না। আমরা দেখেছি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল গত পরশু দিন যে ঢাকাকে বিচ্ছিন্ন করা হবে, এই সংক্রমণ যেন সারা দেশে ছড়াতে না পারে, কিন্তু সংক্রমণ ছড়ানোর জন্য সব বন্দোবস্ত আমরা করলাম। তখন আসলে যখন সারা দেশ সংক্রমিত হওয়ার ঝুঁকিতে ফেলে দেওয়ার পরে আমরা নিয়ন্ত্রণ করব কিভাবে? এই যে আমাদের সিদ্ধান্ত এবং মাঠ পর্যায়ে বাস্তবায়নের যে ফারাক, এটি নিয়ন্ত্রণ করতে না পারলে তো সংক্রমণটি বাড়বেই। আপনার কাছে কি মনে হয়? জি, আসলে ডক্টর মোস্তাক যেটা বলেছেন উনি যথার্থই বলেছেন। উনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং উনি দীর্ঘদিন কাজ করছেন, এবং আমরা আসলে ওনার বক্তব্যটাই সবসময় গুরুত্বের সাথে বিবেচনা করে আসছি। আজকে আমি সামাজিক বিজ্ঞান অনুষদের পক্ষ থেকে একটি ওয়েবিনার সেশন আয়োজন করেছিলাম, যেখানে ডক্টর আলমগীর, ডক্টর ইকবাল আরসলান এবং ডক্টর মাকসুদ কামাল, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ট সায়েন্সের ডিন, ওনারা তিনজনই এই মতামতটাই দিয়েছেন যে আমরা যে জনগণের যে সমাবেশ দেখছি, আমরা দেখছি যে আমাদের যে হাট বাজার গুলো খোলা হয়েছে, বিশেষ করে বড় শপিং মলগুলি হয়তো খোলা হয়নি, কিন্তু গাউসিয়া মার্কেট, চাঁদনি চক মার্কেট বা আশেপাশে ছোট ছোট মার্কেট গুলো খুলে দেওয়া হয়েছে। চায়ের দোকানগুলোতে মানুষ চা খাচ্ছে, মানুষ মানে চলাফেরা করছে, এবং রীতিমতো যানজটের ছবি আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে উত্তরা রোড থেকে এয়ারপোর্ট রোডে এসব জায়গায় যানজট হয়েছে, ট্রাফিক সিগন্যালে মানুষ বসে আছে। এখন প্রথম দিকে কিন্তু আমরা এই ব্লেমটা দিয়েছিলাম আমাদের শ্রমজীবী মানুষের উপরে, যারা দিন আনে দিন খায়, যারা আপনার গার্মেন্টস এর শ্রমিক বা যারা ইনফর্মাল সেক্টরে কাজ করছে। বিকজ বাংলাদেশে আমরা জানি যে মানে অলমোস্ট প্রায় 90% মানুষই কিন্তু ইনফর্মাল সেক্টরে আছে। এখন তাদের উপরে আমরা অনেক দোষ চাপিয়েছি যে তারা বুঝে না, শুনে না, তারা কথা শুনছে না, আইন শৃঙ্খলা বাহিনীর কথা শুনছে না, তারা লকডাউন মেনে চলছে না। কিন্তু তাদের পক্ষেও কিন্তু আমরা জানি যে লকডাউন মেনে চলাটাও খুব কঠিন। কেননা আমরা যখন বলছি যে 20 সেকেন্ড ধরে আপনি সাবান পানি দিয়ে হাত ধুবেন, আপনি সাবান রাখবেন, আপনি স্যানিটাইজার ব্যবহার করবেন, আপনি ঘরে থাকবেন, আপনি পুষ্টিকর খাদ্য খাবেন, এইগুলো কিন্তু আমার কাছে একটু এলিটিস্ট মনে হয়েছে সমাজ বিজ্ঞানী হিসেবে বলছি। কারণ এই কথাগুলো আমার আপনার জন্য প্রযোজ্য, বা একটা মধ্যবিত্ত পরিবারেরও কিন্তু এখন পুষ্টিকর খাদ্য অনেক ক্ষেত্রেই তাদের এটা মানে সংস্থান করা খুব কঠিন। কিন্তু তার সত্ত্বেও আমরা যেটা দেখছি যে কারা মার্কেটে যাচ্ছে, তাদের যেটুকু সেভিংস ছিল তারা সেই ঈদের মার্কেটিং করতে নেমে গেছে। এবং এটার যে বড় একটি যুক্তি তারা দেখিয়েছে যে আমরা দীর্ঘদিন ঘরে ছিলাম, আমাদের বাচ্চাদের কাপড় চোপড় কিনতে হবে, তাদের নিজেরও, এবং আমাদের এই যে একটা ডেসপারেটনেস, এটা কিন্তু আমরা অন্যান্য দেশকে দেখেও শিখছি। আমাদেরকে একটু আগে ডক্টর মুস্তাক বলেছেন যে লকডাউন ইউরোপে করা হয়েছে, আমরা নর্থ আমেরিকাতে দেখেছি প্রায় 45টা দেশে। কিন্তু আপনি যদি এই সার্ক কান্ট্রিজটা দেখেন, এটা খুবই আমার কাছে ইন্টারেস্টিং মনে হয় যে যেখানে পুরা পৃথিবীর ভূখণ্ডের 3% ভূখণ্ড এই সার্ক কান্ট্রিজ গুলোর, মাত্র 7টি দেশের 21% মানুষ বাস করে। কিন্তু আজকেই
আল জাজিরার একটা রিপোর্ট আমি দেখছিলাম, যেটা জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কিছু সায়েন্টিস্ট তারা করেছেন, যে তারা কিন্তু গবেষণা করছেন পাকিস্তানের কি পরিমাণ ডেথ রেট, বাংলাদেশের ডেথ রেট এবং ইন্ডিয়ার ডেথ রেট, এবং এই যে এটা নিয়ে তারা বলছে যে কেন আমরা সেরকম ডেথ রেট এত বেশি দেখছি না। হতে পারে যে আমরা মডেস্ট ওয়েতে আমরা ডেথ রেটটা দিচ্ছি, গভর্নমেন্ট অফ যেটা আমাদের প্রোগ্রাম আমাদের অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আসছে, কিন্তু কোন কোন জায়গায় আমরা রিসার্চের মাধ্যমে বলছি, যেটা ডক্টর মোস্তাকি বলেছেন, যে যে সংক্রমণের হারটা আসছে তার থেকে 40 গুণ মানুষ বেশি সংক্রমিত, কিন্তু ডেথ রেট এটা আমাদের একটা মনে রাখতে হবে, যেটা কিন্তু আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমরা কিন্তু দাফন কাফন খুব সুন্দরভাবে করতে চাই, ধর্মীয় মানে শিষ্টাচার আমরা মানি। তাহলে পাকিস্তানেও যেখানে আপনার গবেষণাটা করেছে তারা, সাদিক খান, আসলে এই জায়গাতে একটি বিষয় কি প্রাসঙ্গিক হয়ে আসছে কিনা, আসলে এত সংক্রমণ বা এত ডেথ রেটে যখন আমরা ব্যাখ্যা দিচ্ছি, তখন মানুষ আসলে ঘরে থাকছেন না, তারা বাড়ি যাওয়ার জন্য লাখ লাখ মানুষ তারা আসলে নৌবন্দরগুলোতে জড়ো হচ্ছেন, তখন সংক্রমণটি কোন মাত্রায় পৌঁছানোর একটি বাস্তবতা তৈরি হয়? আমি একটু বলে শেষ করছি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এখানেই বলছে যে আমরা কি প্যান্ডেমিক নিয়ে ভাববো না আমরা ইনফোডেমিক নিয়ে ভাববো, মানে এই সমস্যাটা নিয়ে এত তথ্য আসছে। কিন্তু এই স্টাডিটা যেটা মানে সম্প্রতিকালে হয়েছে, সেখানে বলা হচ্ছে যে সাউথ এশিয়াতে আমাদের ইমিউন সিস্টেমটা, যেহেতু আমরা অনেক ধরনের ভ্যাকসিন নিই, আমরা জানি না হয়তো 20-21টা নিয়েছি ছোটবেলা থেকে শুরু করে, আবার অনেকে বলছে না এটা 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 ঠিক নয়, বা আমাদের টেম্পারেচার এই থিওরিটা ঠিক না, কিন্তু আমাদের আমরা যে এক্সপোজড হয়ে গেছি এই করোনা ভাইরাসের সংক্রমণে, সেইখান থেকে আমাদের কিছুটা হলো আমরা ইমিউনিটি হয়তো ডেভেলপ করছি, নাহলে আমাদের হয়তো যে আমরা আরো বেশি মৃত্যু দেখার জন্য হয়তো। সাদিক আলম, আপনার কাছে আমি আবারও আসবো, আমরা একটু ফজলে আকবর আপনার কাছে একটু আসতে চাই। আসলে আমরা যদি খুব সোজা সাপটা ভাষায় বলি যে আমরা আসলে অনেক আত্মতুষ্টি জায়গা আমাদের আছে, আমরা দেখেছি রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে, অনেক ভালো ভালো সিদ্ধান্ত দেখেছি, কিন্তু বাস্তবায়নটি জায়গায় আসলে আমরা দেখতে পাচ্ছি খুব একটা কার্যকর হচ্ছে না। যদিও আমাদের মৃত্যুর সংখ্যা, আক্রান্তের সংখ্যা অন্য দেশের সঙ্গে তুলনা করলে আমরা হয়তো কিছুটা স্বস্তি অর্জন করতে পারি, কিন্তু যে দৃশ্যপটগুলো দেখতে পাচ্ছি আমরা এখানে, পৃথিবীর অন্যান্য দেশ যখন মৃত্যু হার কমিয়ে এনেছে, যখন আক্রান্তের হার কমছে, আমাদের কিন্তু আক্রান্তের হার বাড়ছে। এটি কিন্তু আসলে বাংলাদেশের বাস্তবতায় সামনের দিনগুলো আর আমাদের ভয়াবহ হতে পারে। এই কথাটি বারবারই বলা হচ্ছিল, মানুষ মানছেন না, রাষ্ট্রের নীতি মাঠ পর্যায়ে বাস্তবায়ন হচ্ছে না। আপনার অবজারভেশন কি এই ব্যাপারে? ধন্যবাদ শ্রাবণ। আমরা মনে হয় যে আমরা একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি যে আমাদের সচেতনতা এখনো, এটা আমি আগেও বলেছি, এটা বোধহয় এখনো ফোকাসড হয়নি। সামাজিক সচেতনতা আমাদের এখন মধ্যে গ্রো করেনি। আমরা বাঙালি জাতি হিসেবে অনুভূতি প্রবণ, যে আমরা আমাদের আত্মীয় স্বজন বা আত্মীয়তা বা গভীর সম্পর্ককে খুব প্রাধান্য দিয়ে থাকি। তাই দেখবেন যে ঈদের সময় মানুষ ছুটে যাচ্ছে বাড়িতে। তো এটা সামাজিক দিক থেকে বিবেচনা করতে হবে যে কেন আমরা এটা করছি। আমরা জানি যে রোগ আছে বা সংক্রমণ আছে বা মানুষের নিরাপদের একটা অসুবিধা আছে, তারপরে আমরা ছুটে যাচ্ছি কেন? তো আমরা যেটা মনে করি যে আমরা জাতি হিসেবে অনেক অনুভূত প্রবণ, এই জন্য আমরা অনেক অনুভূতি কারণে অনেক কিছু করে ফেলি। তবে রাষ্ট্রীয় পর্যায়ে বা বিভিন্ন পর্যায়ে আমি মনে করি যে আমাদের যথেষ্ট আমরা পদক্ষেপ নিয়েছি। কিছু সমন্বয়ের হয়তো দরকার ছিল, যে এই সমন্বয়গুলো আরো ভালো হতে পারত। তবে আমি মনে করি যে আমাদের দেশের রাষ্ট্রীয় পর্যায়ে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, এটা ফিল্টার ডাউন করেনি, মানে সামাজিক পর্যায়ে, সাংগঠনিক পর্যায়ে বা অন্যান্য পর্যায়ে, লোকাল নিচে ধাপে এগুলো খুব ভালোভাবে প্রচারিত হয়নি। মাঠ পর্যায়ে বাস্তবায়নের সমস্যা নিয়ে আসলে আমাদের কাজ করতে হবে। জি ফজলে আকবর। আমি মনে করি যে বিভিন্ন পর্যায়ে, আমরা সাংগঠনিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে নেতাদের আগেই এগিয়ে আসতে হবে। আমি কিন্তু খালি রাষ্ট্রীয় পর্যায়ে দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী বা অন্য নেতারা কথা বলছেন, বা প্রশাসনিক পর্যায়ে দেখেছি, কিন্তু আমি কিন্তু অন্য পর্যায়ে দেখিনি। লোকাল গভর্নমেন্টে দেখিনি, বা ধরেন সিটি কর্পোরেশনে যারা আছেন তাদের দেখিনি। আমি সাংগঠনিক পর্যায়ে কোনো পদক্ষেপ দেখিনি। এই মানুষ যে সচেতনতা গ্রো করেনি, এই জন্য মানুষরা কিন্তু এগিয়ে আসেনি। মানুষ বুঝতে পারেনি যে এটা সংক্রমণের যে পরবর্তী যে ধাপটা, বা এটা কত গভীর হতে পারে, বা এটা কত মারাত্মক হতে পারে। আমি মনে করি এখানে কিছু সমন্বয়ের প্রয়োজন আছে। বিভিন্ন পর্যায়ের লোক, যে মিডিয়া খুব ভালো রোল প্লে করছে, মিডিয়া কর্মীরা বিভিন্ন জায়গায় যাচ্ছে, কিন্তু আমাদের অন্য যারা আছেন, যে আমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আছেন, আমরা কি সামাজিক পর্যায়ে কোনো কাজ করছি? সামাজিক পর্যায়ে কাজ না করলে কিন্তু আমাদের মানুষের মধ্যে এই যতটা গ্রো করবে না। আমি মনে করি যে সামাজিক পর্যায়ে কাজ করা আমাদের প্রয়োজন রয়েছে, এবং এই সমন্বয়টা দরকার আছে। নিরাপত্তা বাহিনী চেষ্টা করছে, তারা বিভিন্ন ভাবে তাদের দায়িত্ব পালন করার চেষ্টা করছে, তারা মানুষকে বোঝাতে চেষ্টা করছে। যেমন আজকে যেরকম যারা ফেরিঘাটে আটকে পড়ে গেছে, আমি জানি নিরাপত্তা বাহিনী সদস্যদের ফেরত নিয়ে আসবেন, কিন্তু এইটা যদি আমরা আগে থেকে সচেতন হতে পারতাম,
আগে যদি আমি মোটিভেশন করতে পারতাম তাহলে এই পরিস্থিতি হতো না। এটা হলো আমার প্রধান বক্তব্য। আরেকটি বিষয় হচ্ছে যে মোটিভেশনের ক্ষেত্রে ব্যাখ্যায় তারা যারা সেখানে গিয়েছেন তারা বলার চেষ্টা করছেন আমরা ঢাকা শহরে থাকলে কি খাবো, আমাদের তো কর্মকাণ্ড নেই, আমরা আসলে কোন বাস্তবতার মধ্যে আছি। তাহলে আমরা যে রিলিফ কার্যক্রমগুলোর কথা বলেছিলাম, শহরের ছিন্ন মানুষকে খাদ্য কাঠামোর মধ্যে নিয়ে আসা, তাদেরকে আমরা আনতে পেরেছি বা পারিনি, এই কারণে কি তারা এইভাবে মানুষ ঘরে যাওয়ার চেষ্টা করছেন কিনা? আসলে এর দুটো দিক আছে এর মধ্যে, যে একটা মানুষ অনুভূতি প্রবণ আমাদের মধ্যে, আমাদের জাতি হিসেবে, মানুষ হিসেবে, যে পরিবার পর্যন্ত ছুটে যাওয়ার একটা যে আমাদের একটা চেষ্টা থাকে বা আমাদের মধ্যে অনুভূতি থাকে, এটা বোধ আমরা প্রমাণ করতে পারছি না। আরেকটা হচ্ছে যে হ্যাঁ, রিলিফ সরকারি পর্যায়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় দিচ্ছে, বিভিন্ন সামাজিক সংগঠন দিচ্ছে, এটা কাটতে উদ্ধার করার প্রয়োজন আছে মনে করি। তারপরে কিন্তু রিলিফ না দিলেও চলে যেত, যে আমাদের আত্মীয়তা বা সম্পর্কে আমরা অনেক প্রাধান্য দিয়ে থাকি। মানে তারা কোনো না কোনো ভাবে ঢাকা শহর ছেড়ে চলে যেতই, ব্যাপারটি এরকম কিনা? কিছু লোক চলে যেতই, তাদের মধ্যে ওই ভাবটা থেকেই যায়, তারা কিন্তু ওটাকে অগ্রাহ্য করে চলেই যেত। জি, ফজলে আকবর, আপনার কাছে আমরা আবারও আসবো। আমরা একটু তৌফিক জোয়ারদার আপনার কাছে আসি। আসলে আমাদের মধ্যে কি কোনোভাবে আত্মতুষ্টি কাজ করছে কিনা? আসলে আমরা আক্রান্তের জায়গায় ঠিক সেই পিকে এখনো পৌঁছায়নি। সংখ্যার দৃষ্টিতে মৃত্যুবরণ করছে আসলে 20, 21, 22, 24-এর মধ্যে সীমাবদ্ধ আছে। অন্যান্য দেশ যখন আমরা হাজার হাজার মৃত্যু দেখেছি সেখানে অনেক কম। সাধারণ মানুষের মধ্যে আসলে এই ব্যাপারগুলো কিভাবে আসলে রিফ্লেক্ট করছে বা মানুষের মধ্যে কিভাবে প্রভাব বিস্তার করছে? আবার অনেক ক্ষেত্রে রাষ্ট্র যখন সিদ্ধান্ত নিচ্ছেন, মাঠ পর্যায়ে দেখতে পাচ্ছি বাস্তবায়ন হচ্ছে না। বাস্তবায়ন রাষ্ট্র করতে চাচ্ছে না নাকি মানুষ মানছে না? এই অনেকগুলো ডিলিমা কাজ করছে এখানে। আপনার মতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আসলে আপনার ব্যাখ্যাটাকে এখানে কি থাকবে? তৌফিক জোয়ারদার। ধন্যবাদ। মানুষ কি চায় বা কি করে সেটা কিন্তু সে তার সামাজিকতা, তার শিক্ষা, তার আন্ডারস্ট্যান্ডিং, এই বিষয়গুলোর দ্বারা অনেকখানি নির্ণীত হয় বা নির্ধারিত হয়। আমরা প্রথমেই যখন ডক্টর মুশতাক হোসেন বলছিলেন যে ঈদের কথা বলতে হবে, ঈদের কথা সেই সময় তাদের বাসায় যাওয়া যে উচিত না, এই কথাগুলো তিনি বলছিলেন এবং তিনি সঠিক কথাই বলেছেন। কিন্তু এই কথাটা ডক্টর মুশতাক হোসেনের মুখ থেকে শুনলে সেটা মানুষের মাঝে যেই পরিমাণ একটা তৈরি করতে পারে, একটা আবেদন তৈরি করতে পারে, তার থেকে এই কথাটা যদি একজন ধর্মীয় নেতার মুখ থেকে আসতো, আজকে যদি এই যে আজহারি হুজুরের নাম শুনি তার মুখ থেকে আসতো, আজকে যদি বায়তুল মোকাররমের খতিবের মুখ থেকে আসতো, হয়তো সেই কথাটা আরো বেশি আবেদন সৃষ্টি করতে পারতো। অর্থাৎ আমি সেই মেসেজিং এর কথাটি বলতে যাচ্ছি, যেটা প্রফেসর সাদেকা হালিমও খুব চমৎকার ভাবে বলেছেন যে আমি খুবই খুশি হয়েছি ওনাকে দেখে, কারণ আমরা মনে করছি যে এটা একটা আসলে শুধুমাত্র ডাক্তারদের সমস্যা। এটা শুধুমাত্র ডাক্তারদের সমস্যা না, স্বাস্থ্য মানে কিন্তু শুধুমাত্র ডাক্তার বা হেলথ প্রফেশনালদের সমস্যা না, এখানে সোশ্যাল সায়েন্টিস্টদের ভূমিকা আছে, এখানে যারা যোগাযোগ ব্যবস্থা নিয়ে কাজ করেন তাদের ভূমিকা আছে। অর্থাৎ মানুষের কাছে সেই কমিউনিকেশনটা পৌঁছে দেওয়া এবং তার কালচারটাকে বোঝা, তার প্রায়োরিটিটাকে বোঝা এবং সেই অনুযায়ী মেসেজিংটা করা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই যে মানুষজনের যে যেতে পারার একটা সম্ভাবনা আছে ঈদের আগে দিয়ে, এই জিনিসটা কিন্তু প্রেডিক্ট করতে না পারাটা এবং সেই অনুযায়ী ব্যবস্থা করতে না পারাটা হচ্ছে আমাদের ব্যর্থতা। মানুষের উপর দোষ চাপিয়ে লাভ নাই, সারা পৃথিবীতেই মানুষ এরকম। আমরা জার্মানিতেও দেখেছি মানুষ রাস্তায় নেমে এসেছে, ইটালিতে দেখেছি মানুষ নেমে এসেছে, স্পেনে দেখেছি ভোট দিতে গিয়েছে, আমেরিকায় তারা প্ল্যাকার্ড হাতে নিয়ে মানে মোবিলাইজেশন করেছে। এইসব জিনিস আমরা সেসব দেশেও দেখেছি। বাংলাদেশের মানুষকে আলাদাভাবে দোষ দেওয়ার কোনো কিছু নেই। আমার মনে হয় যে প্রবলেমটা হচ্ছে মেসেজিং এ। যেই মানুষগুলোকে আমার যেই মেসেজটা দেওয়ার জন্য নিয়োগ করা দরকার, যুক্ত করা দরকার, সেই মানুষগুলোকে আমরা ঠিক সেই জায়গায় রাখতে পারছি না। ঈদে যে বাড়ি যাওয়াটা উচিত হবে না, এটা একজন ধর্মীয় নেতার কাছ থেকে আসা উচিত। তারা তাদের ধর্মের যেই বিধিবিধান আছে তার প্রেক্ষাপট থেকে খুব স্ট্রিক্টলি বলবেন যে না, এই বছর আপনারা যেতে পারবেন না, যাবেনই না, এটা দুরস্ত হবে না, এটা সঠিক হবে না আপনাদের যাওয়াটা। না, কিন্তু তৌফিক জোয়ারদার, আমরা তো আসলে মসজিদে যাওয়া না যাওয়া বিষয় নিয়ে ধর্মীয় নেতাদেরকে অনেক বক্তব্য দিতে শুনেছি, মানুষ কতটুকু মেনেছে। আমরা এটাও দেখেছি আসলে যখন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে আপনারা মার্কেটে যাবেন না, সংক্রমণ ছড়াতে পারে, মানুষ কতটুকু মেনেছে। আসলে মাঠ পর্যায়ে যারা বাস্তবায়ন করছেন তাদের কোনো জায়গায় গাফলতি আছে বলে আপনার মনে হয় কিনা এখানে? তৌফিক জোয়ারদার। ওইটা আমার সেকেন্ড পয়েন্ট, ওখানে আমি যাচ্ছিলাম মাঠ পর্যায়ের বিষয়টাতে, আমি সেকেন্ড পয়েন্টে যাচ্ছিলাম। আমি প্রথম পয়েন্টটা শেষ করি, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন সেটার একটু সূত্র ধরি, যে মানুষ মানছে কি মানছে না। এখন এটাকে আমরা বলি হচ্ছে কাউন্টার ফ্যাকচুয়াল, অর্থাৎ যে কি হতে পারতো সেটা কিন্তু আমরা কখনো দেখতে পারি না। আজকে যদি এই মেসেজিং গুলো না হতো, যতটুকুন হয়েছে, আমি মনে করি যে অ্যাডিকুয়েটলি হয়নি, কিন্তু যতটুকুন হয়েছে ততটুকুন যদি না হতো তাহলে কি হতে পারতো সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমি জানি আমার বাসা থেকে আমার বাবা মসজিদে যাচ্ছে না, জুম্মার নামাজ কোনোদিন মিস দেন না, উনি মসজিদে যাচ্ছেন না, তার মানে কাজ যে হচ্ছে না তা না, অনেক কাজ হচ্ছে, হয়তো কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে না, কিন্তু তাই বলে যে মেসেজিং করা যাবে না এটা কোনো যুক্তি হতে পারে না। মেসেজিং আপনাকে করতে হবে এবং আরো অনেক রিগোরাসলি করতে হবে।
হবে। সেকেন্ড পয়েন্ট, মাঠ পর্যায়ে আমরা সংশ্লিষ্ট করতে পারছি কিনা এই ব্যাপারে আমি যেটা মনে করি যে প্রথম থেকে আমাদের মানে আমাদের সরকারের যেন একটা টেন্ডেন্সি ছিল যে এটা আমরাই সামাল দিয়ে ফেলবো। এটা হয়তো ওনারা ভাবছিলেন যে এটা এমন একটা সমস্যা, আমাদের হাতে সেই রিসোর্স আছে, আমরা এটাকে সামাল দিয়ে ফেলতে পারবো। যার জন্য আমরা দেখেছি যে মাসের পর মাস আমরা একটা মাত্র প্রতিষ্ঠানকে টেস্ট করে যেতে দেখেছি, আমরা টেস্টের সংখ্যা অনেক কম দেখেছি। কিন্তু প্রথম থেকে আমরা বলে আসছিলাম যে আপনার প্রাইভেট সেক্টরকে এঙ্গেজ করতে হবে, এনজিওতে নানা রকমের টেস্ট আছে, জিন এক্সপার্ট মেশিন আছে, এগুলো যদিও এগুলো মানে কথা উঠবে যে ডব্লিউএইচও এগুলো রিকগনাইজ করে কিনা, কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের অনেকগুলো ফ্যাসিলিটি কিন্তু প্রাইভেট সেক্টরে এখনো আনইউটিলাইজ করে আছে। অর্থাৎ আমরা সবগুলো সেক্টরকে প্রথম থেকেই এঙ্গেজ করার ব্যাপারে কিছুটা হলেও কার্পণ্য দেখিয়েছি। সেই কার্পণ্যের রিফ্লেকশন বা প্রতিচ্ছবি আমরা দেখি হচ্ছে মাঠ পর্যায়ে জনসম্পৃক্ততার অভাবের মধ্য দিয়ে। মাঠ পর্যায়ে মানুষ জনসম্পৃক্ত হয়নি। আমি দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আমাদের দেশে কিন্তু এই যে কথাটা আমাদের অন্যান্য বক্তাদের কাছ থেকে উঠে এসেছে, আমাদের সোসাইটিটা কিন্তু খুবই নিটলি টাইট একটা সোসাইটি। তৌফিক জোয়াদের, আমাদের বিরতির আগে আমাদের হয়তো হাতে আর মাত্র 30 সেকেন্ড সময় আছে, আপনি আপনার বক্তব্য 30 সেকেন্ডে শেষ করতে পারলে ভালো হবে। আমাদের যে সোশ্যাল গ্রুপগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা কখনো সেভাবে কাজে লাগাতে পারি না। অনেকে স্বেচ্ছায় এগিয়ে এসেছে, কিন্তু আমরা সিস্টেমেটিক্যালি তাদেরকে এঙ্গেজ করতে আমরা তৌফিক জোয়াদের, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমাদের সম্মানীয় অতিথিরা আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন। ছোট্ট একটা বিরতি যখন ফিরে আসবো তখন আসলে এই সংকটটি সমাধান করার জন্য আর কোন কোন জায়গায় উদ্যোগ নেওয়া প্রয়োজন। সামনে ঈদ আছে, ঈদের জামাতে যাওয়ার জন্য মানুষ চেষ্টা করবে, এবং যারা এখনো বাড়ি যেতে পারেনি তারাও কালকে পরশু বাড়ি যাওয়ার চেষ্টা করবে। কিভাবে নিবৃত্ত করতে পারি আমরা, সেই কৌশল নিয়ে কথা বলবো। ছোট্ট একটা বিরতি। আবারও স্বাগত, আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আমরা কথা বলছি করোনার যুদ্ধ, ঢাকার আশেপাশে জনস্রোত কিভাবে ঠেকাতে পারি আমরা। আসলে জনস্রোতের পরের বাস্তবতা হচ্ছে ঈদ সামনে আছে, এবং সেখানে সামাজিক দূরত্ব মেনটেন করে চলা, শারীরিক দূরত্ব মেনটেন করে চলার একটি বড় সংকট আমাদের সামনে আসতে যাচ্ছে। এই ক্ষেত্রে আসলে আমাদের মোটিভেশনটি কী হওয়া উচিত, রাষ্ট্র কী করতে পারে, ব্যক্তি পর্যায়ে আমরা কী করতে পারি? ডক্টর সাদেক হালিম, আপনার কাছে কি উত্তর আছে এই প্রশ্নের বা এই আলোচনার? আসলে এটা খুব কঠিন প্রশ্ন। আমি শুধু একটুকু বলবো যে এই যে আমাদের বৈশ্বিক যে মহামারীর একটা অংশ আমরা হয়েছি, এই প্যান্ডেমিক, সেটার জন্য কিন্তু যে কেবলমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করবে তা নয়, দুর্যোগ মন্ত্রণালয় কাজ করবে, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন এবং অন্যান্য যারা আছেন। কারণ আমাদের স্বাস্থ্য যে বাজেটটা দেওয়া হয় সেটা কিন্তু 12টি মন্ত্রণালয় কাজ করে এই স্বাস্থ্য বাজেট নিয়ে। অর্থাৎ এই যে তাদের যে আমরা যেতে দিলাম, আমরা কিন্তু কয়েক লিবারেল, আমি বলবো রাষ্ট্র, তাদেরকে আমরা নদীর ঘাট পর্যন্ত পৌঁছে দিয়েছি। স্টিমার লঞ্চ না পেলে তারা কিন্তু সারি সারি নৌকা পেয়েছে। অর্থাৎ নৌকাগুলো তো নিশ্চয় ওখানে রাখা হয়েছে, কেউ রেখেছে, তার পিছনে একটা সিন্ডিকেশন থাকতে পারে। তো তাহলে এইগুলো তো আমরা দেখছি না। অর্থাৎ আমি এটা বলতে চাই যে এখানে এটাকে দুর্যোগের যে প্ল্যানগুলো নিতে হয়, যে স্ট্র্যাটেজাইজ করতে হয়, আমরা তাদেরকে মোবাইলে মেসেজ দিতে পারতাম যে এবার ঈদে আপনারা ঢাকা শহরে যদি কাজ করেন তাহলে ঢাকায় অবস্থান করুন। কারণ সৌদি আরবে 5 দিনের কারফিউ দিয়েছে, এবং আমাদের ধর্ম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে ঈদের নামাজ তারা মসজিদের ভিতরে যে পড়বে, তো সেখানে তো গায়ের সাথে গা লাগিয়ে নামাজ পড়তে হবে। অর্থাৎ জামাতটাও যে আমরা বাড়িতে পড়তে পারি সেটা কিন্তু আমাদের এখনো বলা হয়নি। সেটা আমার মনে হচ্ছে যে আমাদের যে কথাটা বলছিলেন ডক্টর মুস্তাক, যে এপিডেমিকটা কিভাবে হচ্ছে, এটা কিন্তু আসলে খুব স্লোলি হবে, এবং হয়তো আমরা বাংলাদেশ বেশ লম্বা সময় ধরে আমরা এই ভোগান্তির মধ্যে থাকবো। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে ফজলে আকবর, আপনার কাছে কি মনে হয় যে আসলে মানুষকে মোটিভেট করার জন্য, রাষ্ট্রের সিদ্ধান্তগুলো মানতে অনুপ্রাণিত করার জন্য আমাদের কৌশলগত কোনো জায়গায় পরিবর্তন আনা উচিত কিনা? ফজলে আকবর। ধন্যবাদ। আমি 3টা জিনিস বলবো, একটা হলো প্ল্যান, ইমপ্লিমেন্টেশন এন্ড মোটিভেশন এন্ড ইমপ্লিমেন্টেশন। প্ল্যানটা হচ্ছে উই মাস্ট হ্যাভ অ্যাকশন প্ল্যান এট রাষ্ট্রীয় লেভেল এবং বিভিন্ন লেভেলে একটা অ্যাকশন প্ল্যান করে নিতে হবে যে আমরা ভবিষ্যতে কি করতে পারি এবং কি সিচুয়েশন আমরা কি কাউন্টার অ্যাকশনে যাব। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউ মাস্ট মেক দিস প্ল্যান, এবং এই প্ল্যানটা রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন পর্যায়ে হতে হবে। মোটিভেশন, যেটা আমি বারবার বলছি যে আমাদের বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন, রাষ্ট্রীয় সংগঠন, লোকাল সংগঠন, সবাইকে এগিয়ে আসতে হবে। আমি কিন্তু ওরকম সংগঠনদেরকে তৎপর দেখছি না, এই জন্য মানুষগুলি মোটিভেটেড হচ্ছে না। আমি বলেছি বাঙালি মাত্র অনুভূতিপূর্ণ জাতি, এই অনুভূতি কিন্তু আমাদেরকে ঘুচিয়ে আমাদেরকে সত্যিটা তাদের সামনে তুলে ধরতে হবে, তারা যেন বুঝতে পারে এই সংক্রমণের যে ভয়াবহ পরিণতিটা কি, এবং কি করলে আমরা নিজেদের অর্থনৈতিক কর্মব্যস্ততা ঠিক রাখতে পারবো এবং আমাদের জীবনও বাঁচিয়ে রাখতে পারবো। আর 3 নম্বর হচ্ছে যেটা ইমপ্লিমেন্টেশনটা করতে হবে কেবল ল এনফোর্সিং এজেন্সিকে না, ইমপ্লিমেন্টেশন আমাদের জনগণকে করতে হবে, প্রশাসনকে এগিয়ে আসতে হবে,
রাষ্ট্রীয় নেতৃবৃন্দ থেকে এগিয়ে আসতে হবে, সামাজিক নেতৃবৃন্দ এগিয়ে আসতে হবে, ইমপ্লিমেন্টেশনটা স্ট্রিক্টলি প্রয়োগ করতে হবে, খালি ল এনফোর্সমেন্ট এজেন্সির উপর ছেড়ে দিলে হবে না। জি। কিন্তু যদি আমরা সমন্বয় করতে আপনাকে পারি- ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। ডক্টর তৌফিক জোয়ারদার, আপনার কাছে একটু আসতে চাই, সেটি হচ্ছে যে আমরা এখন সংক্রমণের যেই স্টেজে আসলে পা দিয়েছি, সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে, তখন আসলে আমাদের আর কি কি প্রস্তুতির প্রয়োজন আছে যেটা এখন থেকে নেওয়া যেতে পারে? আপনি এই কথাটা খুবই ভালো বলেছেন। আমরা প্রত্যেকটা কাজই করছি, কিন্তু ব্যাপারটা অনেকটা এরকম যেন একটা ট্রেন প্ল্যাটফর্ম থেকে চলে যাচ্ছে, আমরা ট্রেনে উঠছি দৌড়ে দৌড়ে এবং কখনো কখনো ট্রেনটা মিস করে ফেলছি, কিন্তু আমরা দৌড়াচ্ছি এটার পিছনে। তো এটা করা যাবে না। পাবলিক হেলথ প্রফেশনালরা সবকিছুই কিন্তু প্রেডিক্ট করতে পারে। আজকে কতটা কয়জন আক্রান্ত হবে, কয়জন মারা যাবে, এই জিনিসগুলোর প্রেডিকশন আছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে আমি বলবো যে বসুন, দরকার হলে ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনারা এক একজন সচিবকে দায়িত্ব দিয়েছেন, আমরা শুনেছি, সেভাবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদেরকেও আপনারা দায়িত্ব দিন। রাষ্ট্রের সেই অধিকার আছে মানুষকে যে যেখানেই কাজ করুক না কেন, যারা এক্সপার্ট এই বিষয়ে তাদেরকে আপনারা এঙ্গেজ করুন। দরকার হলে সারা বাংলাদেশ না, আপনি বলুন যে আপনি যে জেলায় কাজ করতে চান সেই জেলা থেকে আপনি ট্রান্সমিশনটা কমিয়ে আনার জন্য একটা পদক্ষেপ নিন না। সেভাবে আপনাকে আসলে টার্গেটেড অ্যাপ্রোচে যেতে হবে। গোটা বাংলাদেশে একবারে আপনি করতে পারবেন না, কারণ মানে কন্ট্রোল করতে পারবেন না। নানা জায়গায় নানা অংশে নানাভাবে কিন্তু নানা মাত্রায় ট্রান্সমিশন ছড়িয়েছে, এবং সেই অনুযায়ী গবেষণা এবং করে অ্যাসেসমেন্ট করে সেই অনুযায়ী আপনার ব্যবস্থা নিতে হবে, এবং সেটা নেওয়া সম্ভব। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু ডক্টর মোশতাক হোসেন আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে আমরা কি আত্মতুষ্টির জায়গা থেকে অনেক ক্ষেত্রে গা ছাড়া দেওয়ার চেষ্টা করছি কিনা সাধারণ মানুষ? তারা বলছেন যে আমরা তো আক্রান্ত হচ্ছি না, আমাদের মধ্যে ইমিউনিটি পাওয়ার তৈরি হয়েছে, এটা সেটা অনেক বিষয়ে বিভ্রান্তি আমাদের মধ্যে তৈরি হয়েছে। আপনারা যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন বা সরকারকে আপনারা নানা সময় অনেক তথ্য দিয়ে বা অনেক বুদ্ধি পরামর্শ দিয়ে সহায়তা করছেন, স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ের জায়গায় মানুষকে আসলে কিভাবে আমরা এর মধ্যে যুক্ত করতে পারি যে সামনে আমাদের সংকট আরো ভয়াবহ হতে পারে? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুধু সাধারণ মানুষ নয়, আমি দেখেছি যে যারা উচ্চ পর্যায়ে দায়িত্বরত তাদের মধ্যে অনেকে হয়তো আনুষ্ঠানিক সভাতে বলেন না, কিন্তু যখন সভা থাকে না তখন তারা বলেছেন যে এতদিন যখন ভাইরাসটা এসছে কিছুই হলো না, আমাদের এই এশিয়া অঞ্চলে বা দক্ষিণ আমেরিকা বলা যাবে না, ব্রাজিলে এখন খুবই খুব বিপর্যয় হচ্ছে, আফ্রিকাতে এসছে। এরা, আমি বলবো যে ভাইরাসটা যে ধ্বংসকারী চরিত্র একটুও বদলায়নি। আজকে জেনেটিক সিকোয়েন্সের পরে খোঁজার চেষ্টা হচ্ছে, কিন্তু আমার ধারণা একজন রোগতত্ত্বর কাজ করছে সেই অভিজ্ঞতা থেকে, যে যদি আমাদের এই সমস্ত দেশের সামাজিক সংগঠনটা ইউরোপ আমেরিকার চাইতে অনেক বেশি মানুষের কাছাকাছি, একে অপরের সাহায্যে যায়, আমরা কিন্তু অনুভূতি প্রবণ, যেটা জনাব আকবর বলছিল, এটা কিন্তু একটা শক্তির দিক আছে। কিন্তু যখনই আমরা এটা ভেঙে ফেলবো, আমরা অসতর্ক হব, এই ভাইরাস পূর্ণ শক্তি নিয়ে আমাদেরকে আঘাত করবে। এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের এখানে সংক্রমণের মহামারীর পর্যায়ে যে সর্বশেষ পর্যায়ে আছে, কিন্তু ঢেউটা মাত্র উঠছে। আমাদের এখানে যেই মৃত্যুর সংখ্যা যদি আমি মনে করি আত্মতৃপ্তি লাভ করি যে এখানে কম 300, সরকারি ভাবে না বেসরকারি ভাবে আরো 300 বলা হচ্ছে, নিশ্চয়ই কম। কিন্তু যদি আমরা নিয়ম কানুন মেনে না চলি, আত্মতৃপ্তিতে ভুগি, এটা হঠাৎ করে লাভ দিয়ে অনেক উঁচুতে উঠতে পারে। ব্রাজিলে কিন্তু অনেকদিন ধরে সংক্রমণটা কম ছিল, এবং সেখানকার প্রেসিডেন্ট বলেছে যে পাবলিক হেলথ এক্সপার্টদের কথা শুনো না, তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাবে। সেই ব্রাজিলে আজকে অসংখ্য আপনার শেষ কথাটি জানতে চাই আমরা আসলে। আমার শেষ কথা হচ্ছে যে এই সামনে ঈদ, আমাদের একদিকে যেমন আনন্দ, কিন্তু বিরাট ঝুঁকি। যারা ঢাকা শহরের বাইরে গিয়েছেন তারা কোয়ারেন্টাইন মেনে চলুন, দয়া করে মাঠে ময়দানে বিশাল জমায়েত ঈদের নামাজের জন্য করবেন না। জি, ডক্টর মোশতাক, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সম্মানিত অতিথি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার কথা শেষ বাক্যটি বলতে চাই, আসলে এই ছুটি কিন্তু উৎসবের ছুটি নয়, এই ছুটি বাঁচার ছুটি। আর একটি দিয়ে আপনি যদি উৎসব না করে মানুষের পাশে দাঁড়ান, সামাজিক এবং শারীরিক দূরত্ব বজায় রেখে, তাহলে হয়তো আরো অনেকগুলো ঈদ করার জন্য আপনি আমি বেঁচে থাকবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে, শুভরাত।